হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সারফেস টেনশনের পার্ট 4 ভিডিও নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনার মূল টপিক হলো স্পর্শকোণ বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। আমরা শুরুতেই জানবো যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি, আসলে কি জিনিস অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, এর গুরুত্ব কি, এর কারণ বা কী। ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকো। দেখো, ধরো কোনো পাত্রের মধ্যে কোনো লিকুইড আছে, ধরে নাও জল আছে বা যে কোনো লিকুইড আছে, ওকে। তাহলে এর মুক্ততল কেমন হয়? সমতল হয়। তরলের মুক্ততল কেমন হবে? সমতল। যদি এই লিকুইডের মধ্যে কোনো কাচের প্লেটকে আমরা ডুবিয়ে দিই কিছুটা, তাহলে একটা চমৎকার ঘটনা লক্ষ্য করব। সেই চমৎকার ঘটনাটা কি? আমরা দেখব যে স্থানে লিকুইড কাচের প্লেটকে স্পর্শ করবে সেই স্থানে লিকুইড কিছুটা ওপরে উঠে যাবে, দেখতে পাচ্ছ? আবার কিছু কিছু তরল এরকম আছে যাদের ক্ষেত্রে, ধরে নাও এই তরলটা হচ্ছে জলের ক্ষেত্রে আমরা এরকম ঘটনা দেখতে পাই। এটা কাচের প্লেট। আবার কিছু তরল আছে যেমন পারদ, ধরো এটা পারদ, এই পাত্রের মধ্যে পারদ আছে। এর মধ্যে যদি আমরা কোনো কাচের প্লেট, ধরো একই কাচের প্লেটকে আমরা ডুবিয়ে দিই, তাহলে এখানে বিপরীত ঘটনা আমরা খেয়াল করব। সে ঘটনাটা কি? যে স্থানে পারদ প্লেটকে স্পর্শ করবে সেখানে পারদ কিছুটা নেমে যাবে, দেখতে পাচ্ছ? পারদ কিছুটা নিচের দিকে নেমে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জলের ক্ষেত্রে কি হচ্ছে? কিছুটা ওপরে উঠে যাচ্ছে। পারদের ক্ষেত্রে কি হচ্ছে? এটা পারদ, ঠিক আছে, পারদের ক্ষেত্রে কিছুটা নিচে নেমে যাবে। তো এরকম কেন ঘটনা ঘটলো বা এই ঘটনার কারণ কি, তো সেটা আমরা একটু পরে ডিসকাস করব। তার আগে দেখে নেব অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট জিনিসটা কি। যদি আমরা এটাকে একটু জুম করে দেখি তাহলে ছবিটা এরকম হবে। এই হচ্ছে কাচের প্লেট, খুব ভালো করে বুঝবে। এই হচ্ছে কাচের প্লেট এবং এই হলো সেই তরলের মুক্ততল। এই তরলের বা জলের মুক্ততল এই কাচের প্লেটের সঙ্গে কিছুটা ওপরে উঠে গেছে, তাই না? তো এখানে তরলের যে অণুটা কাচকে স্পর্শ করেছে সেই অণু, ধরো এটা। এবার আমরা কি করব? যেখানে এই তরলের মুক্ততল এই কঠিন কাচের প্লেটকে স্পর্শ করেছে সেই বিন্দুতে আমরা এই মুক্ততলের ওপর একটা স্পর্শক টানব। মুক্ততলের ওপর আমরা কি করব? একটা স্পর্শক টানব। এই স্পর্শক টানলাম, দেখতে পাচ্ছ? আবার এই স্পর্শ বিন্দুতে আমরা এই কঠিন তলের সঙ্গেও একটা স্পর্শক টানব। এই স্পর্শক টানলাম। এই দুটো স্পর্শক একটা কোণ তৈরি করেছে, অ্যাকচুয়ালি দুটো কোণ তৈরি করেছে, তাই না? ভেতরে একটা কোণ তৈরি করেছে, দেখতে পাচ্ছ ভেতরে, এবং বাইরে একটা কোণ তৈরি করেছে। এই ভেতরে মানে লিকুইডের ভেতরে এই আমরা দেখতে পাচ্ছ তরল এই বিন্দুতে স্পর্শ করেছে কাচের প্লেটকে। এখানে আমরা স্পর্শক টানবো এইভাবে। আবার একই বিন্দুতে আমরা কঠিনের উপর, কাচের প্লেটের উপর একটা স্পর্শক টানবো। এই যে ভেতরে, লিকুইডের ভেতরে যে কোণটা আমরা পাবো বা যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ। তাহলে এখানে কি স্পর্শকোণ থিটা, স্পর্শকোণ, এটাকে কি বলবো আমরা? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তো দেখতে পাচ্ছ এই কোণের মানটা লেস দেন 90 ডিগ্রি। আচ্ছা, এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? দেখি পারদের ক্ষেত্রে কি হচ্ছে। এই হচ্ছে কাচের প্লেট,
ওকে, এই হলো কাচের প্লেট এবং এই তরল এইভাবে নিচের দিকে কিছুটা নেমে গেছে। তাহলে স্পর্শবিন্দু কোনটা? আমরা স্পর্শবিন্দু হচ্ছে এটা, যে বিন্দুতে তরলের মুক্ত তল এই কঠিন কাচের প্লেটকে স্পর্শ করে সেই বিন্দুটা তোমরা নেবে। এবার সেই বিন্দুতে তোমরা এই তরলের মুক্ত তলের উপর একটা স্পর্শক অঙ্কন করবে। এই স্পর্শক অঙ্কন করলাম আমরা, ক্লিয়ার? আচ্ছা, একই রকমভাবে আমরা ওই স্পর্শবিন্দুতে ভেতরের দিকে, তরলের ভেতরের দিকে কঠিনের সঙ্গে একটা স্পর্শক টানবো। আমরা কঠিন তলের ওপর একটা স্পর্শক টানবো তরলের ভেতরের দিকে, এই তরলের ভেতরের দিকেও আমরা একটা স্পর্শক টানলাম, ক্লিয়ার? তাহলে এই দুটো স্পর্শক লিকুইডের ভেতর এইরকম, এই যে লিকুইডের ভেতর অর্থাৎ পারদের ভেতর একটা কোণ তৈরি করবে। এই কোণটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি এই কোণের মান গ্রেটার দেন 90 ডিগ্রি এবং অবভিয়াসলি এই কোণের রেঞ্জ হবে 90 থেকে 180-র মধ্যে। 90-এর বড় হবে এবং 180 থেকে কিন্তু মাস্ট ছোট হবে। তো আমরা দুই রকমের ঘটনা খেয়াল করলাম। তার মানে কিছু কিছু তরল আছে যে তরলের মধ্যে কোনো প্লেট ডোবালে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে কম কোণ, এবং কিছু কিছু তরল আছে যে ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কী হয়? 90 ডিগ্রি থেকে বেশি হয় কিন্তু 180 থেকে ছোট হবে। তো অর্থাৎ স্থূলকোণ তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রি থেকে কম কোণকে বলা হয় সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট, ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল। ছোটদের সাথে তো কিউট বলি, কিউট, যারা ছোট তাদের কিউট বলি, তার সঙ্গে একটা এ লাগিয়ে দাও, অ্যাকিউট। আর এখানে তৈরি হচ্ছে কি? অবটিউজ। অবটিউজ, অবটিউজ মানে স্থূলকোণ। এইবার তাহলে এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আমরা বুঝে গেলাম। একবার রিক্যাপ করছি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি, ভুললে কিন্তু চলবে না। আমরা এই কোণটা ধরে নাও ফাই, এই কোণটাকে কিন্তু কখনোই আমরা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বলবো না, এটা কিন্তু মাথায় রাখবে, ক্লিয়ার? আচ্ছা, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কী জিনিস আবার বলছি? তরলের মুক্ত তল কঠিন তলের সঙ্গে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে আমরা কি করব? তরলের মুক্ত তলের উপর একটা স্পর্শক টানবো, ক্লিয়ার? একটা স্পর্শক পেলাম এবং সেই বিন্দুতে আমরা কঠিন তলের ওপর একটা স্পর্শক টানবো। কোন দিকে? ভেতরের দিকে। স্পর্শক কোন দিকে থাকবে? ট্যানজেন্টটা ভেতরে থাকবে, তরলের ভেতরে থাকবে। এই দুটো স্পর্শক তরলের মধ্যে লিকুইডের অভ্যন্তরে যে কোণ তৈরি করে সেই কোণটাকে কি বলা হয়? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এখানেও দেখো, এখানে যে কোণ তৈরি হয়েছে এই কোণটা কিন্তু ভেতরে আছে, লিকুইডের ভেতরে দেখতে পাচ্ছ, কিন্তু এই কোণটা যদি ফাই বলো, ফাই কোণটা কিন্তু লিকুইডের বাইরে আছে, তাহলে এই ফাই কোণটাকে কিন্তু আমরা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বলবো না, আমরা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বলবো থিটাকে, ক্লিয়ার? আচ্ছা, এর কারণ কি সেটা আমরা দেখব এবং তার আগে দেখব এর কিছু ফলাফল। তো আমরা এগুলো লক্ষ্য করেছি, যে সমস্ত তরল এবং কঠিনের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ, তারা সাধারণত কঠিনকে ভিজিয়ে দেয়। কঠিনকে কি করে? ভিজিয়ে দেয়, ওয়েট করে। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করো। ধরো এটা কাচের প্লেট, এই কাচের প্লেটের ওপর আমরা একটা লিকুইড ড্রপ ফেললাম। এই লিকুইড ড্রপ, এটা হচ্ছে লিকুইড ড্রপ ফেললাম, যে কোনো লিকুইড হতে পারে। হয় লিকুইড ড্রপটা এরকম থাকবে, না হয় লিকুইড ড্রপটা এই কঠিন তলের উপর ছড়িয়ে পড়বে। যদি ছড়িয়ে পড়ে তাহলে সেই ঘটনাকে বলবো আমরা ওয়েটিং, মানে ভিজিয়ে দেওয়া। এই প্রক্রিয়াটার নাম কি? ভিজিয়ে দেওয়া। যেমন জলকে যদি আমরা আমাদের হাতের উপর রাখি, এক ড্রপ জল নিই, সে জলটা কি হাতের উপর ছড়িয়ে যায়, তো আমার হাতকে কি করে? ভিজিয়ে দেয়, ওয়েটিং করে।
ওয়েট করে, তাই না? এবং যদি আমরা একই রকমভাবে পারদকে রাখি, পারদ, এক ড্রপ পারদ দিলাম, সেটা কিন্তু হাতের উপর একটা গোলক হয়ে থাকবে, একটা নির্দিষ্ট জায়গাতে থাকবে, সেটা কিন্তু হাতের উপর ছড়িয়ে পড়বে না, তা আমার হাতকে ভিজিয়ে দেবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কিছু তরল আছে যারা কঠিন তলকে ভিজিয়ে দেয়, কিছু তরল আছে যারা কঠিন তলকে ভেজোয় না। তো যদি এটা জল হয় তাহলে জলের ক্ষেত্রে কি হয়, ধরো এই যে এই কঠিন তল, ধরে নাও এটা কাচের মধ্যে প্রচুর মলিকুল রয়েছে, আবার এই জলের মধ্যেও কি আছে, প্রচুর মলিকুল আছে। যদি জলের মলিকুলকে আকর্ষণ করে, সেই আকর্ষণকে কি বলা হয়, কোহেশন, ফোর্স অফ কোহেশন। তাহলে ফোর্স বিটুইন ওয়াটার মলিকুল টু ওয়াটার মলিকুল, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সংশক্তি বা সমসঞ্জন বল, বা এটাকে বলা হয় কোহেশন, বারবার বলছি। আর যদি আবার দেখো এই যে ওয়াটার মলিকুল কিন্তু আবার এই কাচের মলিকুলগুলোকে কি করতে পারে, আকর্ষণ করতে পারে, তাই না? কাচ মানে কি, গ্লাস। তো যদি ফোর্স হয় ওয়াটার মলিকুলের সঙ্গে কাচের মলিকুলের, ওকে, ফোর্স বিটুইন ওয়াটার অ্যান্ড গ্লাস, অর্থাৎ জলের মলিকুল আর কাচের মলিকুল যদি পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এই আকর্ষণকে কি বলা হয়, আসঞ্জন। এটাকে বলা হয় আসঞ্জন বা অ্যাডহেশন। ঠিক আছে, ফোর্স অফ অ্যাডহেশন। ক্লিয়ার? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফোর্স অফ কোহেশন Fc, এটাকে লিখতে পারি ফোর্স অফ অ্যাডিশন Fa। তো এবার ডিপেন্ড করবে, ভালো করে বুঝবে জায়গাটা, এই জল এই কঠিনকে ভেজবে কি ভেজবে না, সেটা ডিপেন্ড করবে এই দুটো বলের ওপর, সংশক্তি এবং আসঞ্জনের উপর। যদি অ্যাডিশন বেশি হয়, ফোর্স অফ অ্যাডিশন গ্রেটার দ্যান ফোর্স অফ কোহেশন, তাহলে কি হবে, ওয়াটার মলিকুলকে আকর্ষণ করছে, এই আকর্ষণকে কি বলছে, সংশক্তি। আবার এই নিচে দেখতে পাচ্ছ যে কাচের মলিকুলগুলো কিন্তু আবার ওয়াটার মলিকুলগুলোকে কি করছে, অ্যাট্রাক্ট করছে, আকর্ষণ করছে। তাহলে এই যে ধরো প্রত্যেকটা মলিকুলকে কি করছে, নিচের দিকে টানছে, প্রত্যেকটা মলিকুলকে নিচের দিকে টানছে, তাই না? আবার এই ওয়াটার মলিকুলগুলোকে অন্য ওয়াটার মলিকুলও কিন্তু অ্যাট্রাক্ট করছে, কিন্তু কাচের আকর্ষণ বেশি। এখানে কোন বলটা বেশি হয়ে যাচ্ছে, দেখো এই ওয়াটার মলিকুলগুলোকে এই কাচের মলিকুলগুলো অ্যাট্রাক্ট করছে, এটা যদি বেশি হয় তাহলে অ্যাডিশন বেশি হয়ে গেল। আবার এই একটা ওয়াটার মলিকুলকে অন্যান্য ওয়াটার মলিকুলও আকর্ষণ করছে, সেটা যদি কম হয় তাহলে আলটিমেটলি কেমন হবে, তাহলে কি হবে, এই ফোর্স অফ অ্যাডিশনের জন্য, আসঞ্জনের জন্য, অর্থাৎ কাচ এখানে কিন্তু ডমিনেট করছে, কাচের আকর্ষণ জলের অণুর উপর কিন্তু বেশি হচ্ছে। ঠিক আছে, যদি ডমিনেট করে তাহলে এই মলিকুলগুলো নিচের দিকে চলে আসবে, আর নিচের দিকে চলে আসলে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা কেমন চিত্র দেখতে পাবো, আমরা যে চিত্র দেখতে পাবো এইভাবে ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে কাচ, আর এই ড্রপটা কি হবে, এইভাবে ছড়িয়ে পড়বে। যদি ছড়িয়ে পড়ে ধীরে ধীরে আরও ছড়িয়ে পড়বে, এবং এই পদ্ধতিকে কি বলবো আমরা, ওয়েটিং। ঠিক আছে, তার মানে আমরা বলবো তখন তরল কাচকে ভিজিয়ে দিচ্ছে। ক্লিয়ার? তো এখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কী হবে, দেখো এটা হচ্ছে স্পর্শবিন্দু তরলের মুক্ত তলের উপর স্পর্শক টানবো। আবার একই রকমভাবে এই স্পর্শবিন্দুতে এই কঠিন তলের সঙ্গে স্পর্শক টানবো, এই দুটো স্পর্শকের মধ্যে কোণ কত, থিটা, এই থিটা কত, লেস দ্যান 90 ডিগ্রি। জলের ক্ষেত্রে কত বললাম, লেস দ্যান 90 ডিগ্রি। মাথায় রাখবে বিশুদ্ধ জলের ক্ষেত্রে, বিশুদ্ধ জল এবং কাচের ক্ষেত্রে, পরিষ্কার কাচের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কত হয়, 0 ডিগ্রি, নিয়ার অ্যাবাউট 0 ডিগ্রি। কিন্তু সাধারণ জলের ক্ষেত্রে এটা হয়ে যাবে নিয়ার অ্যাবাউট 8 ডিগ্রি মতো,
মাথায় রাখবে এই মানগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন দেওয়া আছে, তো তোমরা ঘাবড়াবে না, তোমরা যে বই পড়ছো সেই বইয়ের মানগুলো লেখা অসুবিধে নেই। ক্লিয়ার? তাহলে এরকম হয়ে যাচ্ছে। এবং কেন হচ্ছে বোঝা গেল। এখানে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে ফোর্স অফ অ্যাডিশন বেশি ফোর্স অফ কোহেশনের থেকে, ফলে কাচের আকর্ষণ বলের জন্য জলের অণুগুলো নিচে নেমে আসছে এবং কাচের উপর ছড়িয়ে পড়ছে এবং কাচকে ভিজিয়ে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা ঘটনা গেল। এবার পারদের ক্ষেত্রে কি হয়? পারদের ক্ষেত্রে আমরা দেখব, যদি আমরা কাচের উপর একটা পারদের বিন্দু আমরা তৈরি করি বা এক বিন্দু পারদ ফেলি, ধরে নাও এই হচ্ছে কাচের প্লেট, ওকে, এটা গ্লাস প্লেট, এর উপর এক ড্রপ আমরা পারদ ফেললাম, তাহলে পারদের অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ আছে, পারদের অণুগুলোর নিজেদের মধ্যে একটা আকর্ষণ আছে, যাকে আমরা কি বলবো, সংশক্তি। তাহলে মার্কারি টু মার্কারি Hg, Hg টু Hg, Hg মানে মার্কারি। আবার আমরা দেখতে পাবো যে এই কাচের প্লেটের যে অণুগুলো আছে তারাও এই পারদের অণুগুলো আকর্ষণ করবে। এই ধরো এই অণুর কথা ভাবো, এই অণুটাকে কিন্তু এখানকার কাচের অণুগুলো আকর্ষণ করছে, আবার এই অণুকে বাকি যে পারদের অণু আছে তারাও আকর্ষণ করছে। যদি এখানে কাচ জিতে যায় তাহলে অণুটা চলে আসবে, আর যদি কাচ হেরে যায় তাহলে অণুটা আসবে না। অ্যাকচুয়ালি কাচ এখানে হেরে যাচ্ছে, কাচের আকর্ষণ এখানে কিন্তু কম হচ্ছে, তার মানে পারদের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ, যাকে আমরা কি বলবো, সংশক্তি বলবো, সেটা কিন্তু পারদ আর কাচের মধ্যে যে আকর্ষণ তার থেকে কম। তার মানে এখানে যে ঘটনাটা ঘটছে, ফোর্স অফ কোহেশন গ্রেটার দেন হচ্ছে কি ফোর্স অফ অ্যাডহেশন। সংশক্তিটা পারদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা এখানে বেশি হচ্ছে, কার তুলনায়? পারদ আর কাচের অণুগুলোর মধ্যে আকর্ষণের তুলনায়। সেই কারণে ওই ড্রপটা এরকম গোল শেপে থাকছে, গোল আকারে থাকছে এবং নিজের আকারটাকে অক্ষুণ্ণ রাখছে, চেঞ্জ হচ্ছে না। ফলে কি হচ্ছে, এই পারদের বিন্দু এই কাচের উপর ছড়িয়ে পড়ছে না, তার মানে এই কাচকে ভেজোচ্ছে না। ওকে, তো যাই হোক, এটা তো এক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কী হবে। ধরো এই বিন্দুতে পারদ কি করেছে, স্পর্শ করেছে এই কঠিন কাচকে। আমরা এই পারদের তলের উপর একটা স্পর্শক টানলাম। একই রকমভাবে আমরা কি করলাম, এই লিকুইড যেদিকে আছে সেই দিকে, ভালো করে বুঝবে, লিকুইড কিন্তু এইদিকে নেই, লিকুইড আছে এই দিকটা লিকুইড আছে, এই দিকে আমরা একটা স্পর্শক টানলাম কঠিন তলের উপর, এবং এই কোণটা দেখো, এই যে অ্যাঙ্গেল তৈরি হলো, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, এবং এর মান পারদের ক্ষেত্রে 100, কোনো বইয়ে আছে 35 ডিগ্রি, কোনো বইয়ে আছে 140 ডিগ্রি। ঠিক আছে, তো 135 থেকে 40-এর মধ্যেই হবে, কোনো বই আবার 138 ডিগ্রি আছে। মোট কথা এর মান 90 থেকে বেশি, ফলে এটা কি হচ্ছে, কাচকে ওয়েট করছে না, কাচের উপর ছড়িয়ে পড়ছে না, এটা কিন্তু মাথায় রাখবে। আবার দেখো সিলভার এবং শুদ্ধ জল, পরিষ্কার জল, মানে বিশুদ্ধ জলের মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 ডিগ্রি মানে কি সেটা একটু বুঝে নাও। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 ডিগ্রি মানে, ধরো এটা সিলভার প্লেট, ওকে, সিলভার, আর এটা হচ্ছে জল, ওয়াটার। তো এই জলের তল, ওকে, এটা কিন্তু এখানে কিন্তু বেঁকে যাবে না, উপরে উঠবে না নিচে নামবে। তো এই জলের তল কিন্তু এই সিলভার প্লেটের সংস্পর্শে এসে বেঁকে যাবে না, উপরে উঠবে না নিচেও নামবে না, ও কি হবে, ও কিন্তু প্লেন থাকবে, সমতলই থাকবে। এবং এই ক্ষেত্রে ধরো এটা হচ্ছে স্পর্শবিন্দুতে আমরা মুক্ত তলের উপর স্পর্শক টানলাম এইদিকে,
আবার তরলের ভেতরে এই সলিড প্লেটে আমরা একটা স্পর্শক টানলাম এবং এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। মাথায় রাখবে সিলভার এবং ওয়াটারের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কত হয় 90 ডিগ্রি। বিশুদ্ধ জল এবং কাচের ক্ষেত্রে কত হয় 0 ডিগ্রি। সাধারণ জল ও কাচের ক্ষেত্রে কত হয় প্রায় 8 ডিগ্রি মতো হয়। এরকম কিছু মান তোমাদের মনে রাখতে হবে। এবার আমি যেটা বলছিলাম যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। দেখো কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু বুঝি। ধরো এটা কাচের প্লেট, গ্লাস প্লেট, এটা গ্লাস প্লেট, ওকে। এবং এখানে ওয়াটার, এটা হচ্ছে ওয়াটারের সারফেস H2O, জল, এটা হচ্ছে স্পর্শবিন্দু, মাথায় রাখবে এই হচ্ছে স্পর্শবিন্দু, ওকে। এইবার খেয়াল করবে এই যে এ পয়েন্টে জলের যে অণু আছে সেই জলের অণুকে কিন্তু কাচের অণু এই দিকে আকর্ষণ করবে। ভালো করে বুঝবে কাচ কোন দিকে রয়েছে, এই বিন্দুতে জলের অণুকে এই কাচের প্লেট এই দিকে আকর্ষণ করবে। কাচের মধ্যে প্রচুর অণু আছে, এইখানে তোমরা একটা হাফ সার্কেল তৈরি করো। তাহলে এই হাফ সার্কেলের মধ্যে বা হাফ হেমিস্ফিয়ার তৈরি করো, অর্ধগোলক তৈরি করো। এই অর্ধগোলকের মধ্যে যতগুলো অণু আছে সবাই কাচের অণুকে কি করবে আকর্ষণ করবে, এবং এই আকর্ষণ বলের লব্ধি কোন দিকে হবে এই দিকে, মাথায় রাখবে। তাহলে এটা হচ্ছে ফোর্স অফ অ্যাডেশন। আবার ঠিক একই রকমভাবে কাচের ওপরে যে অণু আছে নিচেও তো অণু আছে, এগুলো তো অণু আছে। তো সারফেস টেনশন সবসময় সারফেস বরাবর কাজ করবে, পৃষ্ঠ টান সবসময় পৃষ্ঠ বরাবর কাজ করবে। আর এই যে অণুগুলো জলের অণুগুলো কিন্তু এতে থাকা অণুকে আকর্ষণ করবে, এবং এতে থাকা অণুর উপর এই আকর্ষণ বল কোন দিকে হবে, মোটামুটি এই দিকে কাজ করবে, স্পর্শক বরাবর কাজ করবে, ঠিক আছে, ভেতরের দিকে কাজ করবে। এবার জলের ক্ষেত্রে কি হয়, জলের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাডহেসিভ ফোর্স, এটা কি, এটা হচ্ছে কোহেসিভ ফোর্স। জলের অণুগুলোকে যে বলে আকর্ষণ করে সেটা ফোর্স অফ কোহেশন। তো অ্যাডহেসিভ ফোর্সটা বেশি হয়, তাই আমি এটাকে একটু বড় দিয়ে করছি, এই বলের মানটা বেশি হয় আর এই বলের মানটা কি হয় কমে যায়। দেখো তুমি লেন্থ দেখে বুঝতে পারবে অ্যাডহেসিভ ফোর্স বেশি, অর্থাৎ জলের অণুর উপর কাচের অণুর আকর্ষণ বল বেশি, ঠিক আছে, আর জলের অণুর উপর জলের অণুর আকর্ষণ বল কম, ছোট। এইবার এই দুটো যে বল তৈরি হলো এই বিন্দুতে কাজ করছে, অর্থাৎ এই দুটো বলের লব্ধি কেমন হবে দেখো। আমরা একটা সামান্তরিক তৈরি করব ভেক্টরের নিয়ম অনুসারে। এই সামান্তরিকের কর্ণটা হয়ে যাবে লব্ধি, এই হচ্ছে লব্ধি। তাহলে এফসি এবং এটা হয়ে গেল লব্ধি, কার কার লব্ধি, এফসি এবং এফ এর লব্ধি, ঠিক আছে। এইবার একটা কথা মাথায় রাখবে, যে কোনো তরলের মুক্ত তলের ওপর লব্ধি বল, মুক্ত তলে যদি কোনো অণু থাকে সেই অণুর উপর লব্ধি বল সবসময় তরল তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা যদি রেজাল্ট্যান্ট ফোর্স হয়, লব্ধি বল হয়, সেই লব্ধি বল তরলের মুক্ত তলের সঙ্গে কিভাবে থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা একদম মাথার মধ্যে গেঁথে নাও, ঠিক আছে। এটা কিন্তু তরলের ধর্ম। এই তরলের পৃষ্ঠে কোনো অণু থাকলে সেই অণুর উপর লব্ধি বলটা তলের সঙ্গে কত অ্যাঙ্গেলে থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে এই যে লব্ধি বল তো আমি পেয়ে গেলাম, লব্ধি বল পেয়ে গেছি, এই লব্ধি বল যে এবার এই লব্ধি বলের সঙ্গে কি হতে হবে, এই তরলটাকে কি হতে হবে, তরলের সারফেসটাকে কি হতে হবে লম্ব হতে হবে। সেই কারণে এটা কিন্তু ওপরে উঠে যাচ্ছে, সেই কারণে কি হচ্ছে তরলের এই সারফেসটা বেঁকে যাচ্ছে ওপরের দিকে। তাহলে তুমি বলতে পারো তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা লব্ধি বল, লব্ধি বলের সঙ্গে সারফেস কি 90 ডিগ্রি। যদি এরকম হতো
এইরকম হতো, ধরো এটা এই গ্লাস প্লেট এবং তরল কিভাবে রয়েছে, তরল ধরো এইভাবে রয়েছে, এটা তরল একদম এইভাবে রয়েছে, বাঁকলো না, এবং এর উপর লব্ধি বল এইভাবে কাজ করছে, এটা রেজাল্টেন্ট ফোর্স এই বিন্দুতে। তাহলে এই তলের সঙ্গে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 90 ডিগ্রি থেকে বেশি। আচ্ছা, যাতে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হচ্ছে, কিন্তু এটা যাতে 90 ডিগ্রি হয় সেই জন্য তরলটা কী হচ্ছে, এখানে এইভাবে বেঁকে যাচ্ছে, এইভাবে বেঁকে যাচ্ছে, সারফেসটা বেঁকে যাচ্ছে, এবং অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এই হচ্ছে কারণ। আমরা পারদের ক্ষেত্রে বিষয়টা একটু লক্ষ্য করি। পারদের ক্ষেত্রে আমরা বিষয়টা লক্ষ্য করলে আমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে এবং সহজেই আমরা কারণটা বুঝতে পারবো। ধরো এটা গ্লাস প্লেট, এই প্লেটটাকে আমরা পারদের মধ্যে ডুবিয়েছি, ক্লিয়ার? পারদের মধ্যে ডুবিয়েছি, ধরে নাও প্রথম দিকে পারদ এইভাবে আছে, বাঁকেনি। তাহলে এই বিন্দুর কথা ভাবো, যে অণুটা এই প্লেটকে স্পর্শ করেছে সেই অণুর কথা ভাবো। তো এই অণুর উপর বল কিন্তু সবসময় কোন দিকে হবে, এখানে কিন্তু এরকম একটা সার্কেল তৈরি হবে, একটা বৃত্তচাপ তৈরি হবে, মানে এটা পূর্ণ গোলক হচ্ছে না, ক্লিয়ার? এইখানে ভাবো, এর উপর লব্ধি বল কিন্তু সবসময় এই দিকে কাজ করবে, এই অণুটার উপর বল কাজ করবে, কোহেসিভ ফোর্স মানে সংশক্তি বল কিন্তু এই দিকে কাজ করবে। আবার বলছি, এই জায়গাতে একটু বোঝার আছে, হ্যাঁ। ধরো এখানে যে অণুটা আছে, পাশে একটা অণু আছে, তরলের পাশে এখানে অণু আছে, এখানে একটা অণু আছে, এই অণুটা এখানে ধরো একটা অণু আছে, এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, এই তিনটে অণু নিলাম। কেন বলটা এইদিকে হচ্ছে সেটা বুঝতে হবে। এই অণুটাকে আকর্ষণ করছে, এই একটা অণু আরেকটা অণুকে, একটা পারদের অণু আরেকটা পারদের অণুকে আকর্ষণ করছে, এটা কি সংশক্তি বল। আবার এই অণুটাকে আকর্ষণ করছে নিচের দিকে, আবার এই অণুটাকে আকর্ষণ করছে। তো এই তিনটে বলের লব্ধি কোন দিকে হয়, এই দিকেই তো হবে। এই তিনটে বলের লব্ধি কোন দিকে হবে, এই ডিরেকশানে। প্রথমে এই দুটো বলের লব্ধি এই দিকে হবে, আর তার সঙ্গে এই বলটা জুড়ে যাবে, তাই তিনটে বলের লব্ধি কিন্তু এইদিকে কাজ করবে। মাথায় রাখবে, তাহলে এখানে যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলোর জন্য এই মলিকুলটার উপর লব্ধি বল কোন দিকে কাজ করবে, ভেতরের দিকে। একই রকমভাবে যদি আমরা ব্যাখ্যা করি, এই মলিকুলটার উপর কাচের প্লেটের যে মলিকুলগুলো আছে তারা একটা বল প্রয়োগ করবে, সেটা এই দিকে কাজ করবে। তাহলে এটা হচ্ছে ফোর্স অফ অ্যাডিশন, এটা কি ফোর্স অফ কোহেশন। আমি কিসের ক্ষেত্রে আলোচনা করছি, এটা পারদ নিয়েছি, কিন্তু পারদ মাথায় রাখবে। তো এবার পারদের ক্ষেত্রে কি হয়, সংশক্তি বেশি হয়, সংশক্তি বেশি হওয়ার জন্য ফোর্স অফ কোহেশনটা কী হবে, বেশি হবে, আমি বড় করে দিলাম। আর ফোর্স অফ অ্যাডিশনটা কী হবে, কম হবে। তাহলে এদের আমি লব্ধি তৈরি করব, আমি সামান্তরিক তৈরি করব, সামান্তরিক তৈরি করলে আমি এদের কি পেয়ে যাব, লব্ধি পেয়ে যাব। এবং এই লব্ধিটা কোন দিকে কাজ করছে, এইদিকে কাজ করছে, এইদিকে কাজ করছে। তাহলে আমি এগুলো একটু মুছে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করো এখানে। তাহলে এটা হচ্ছে লব্ধি। এই লব্ধির সঙ্গে বলো, এই লব্ধির সঙ্গে এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি না। যাতে 90 ডিগ্রি হয় সেই জন্য তরল কি হবে, এইখানে এই স্পর্শবিন্দুতে এইভাবে একটু বেঁকে যাবে, এইভাবে বেঁকে যাবে। তো এইভাবে বেঁকে গেলে সুবিধাটা কি হবে, দেখো এইভাবে যদি বেঁকে যায় তাহলে এখানে সুবিধাটা কি হবে, এর উপর লব্ধি বল আর কোন দিকে কাজ করছে, এর দিক কাজ করছে, আর এদিক কাজ করছে, ঠিক আছে। তাহলে লব্ধি বল এই তলের সঙ্গে কি হবে, 90 ডিগ্রি হতে পারবে। আচ্ছা, যেহেতু এটা বক্রতল, তো আমি কি করে বিচার করব, আমরা এখানে একটা স্পর্শক টানবো, এই স্পর্শকের সঙ্গে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কেন বেঁকে গেল, এই স্পর্শ যে বিন্দুতে স্পর্শ করছে সেইখানে তরল কেন বেঁকে যাচ্ছে সেটা বোঝা গেল। ওকে, তো এই হচ্ছে কারণ, কিভাবে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট তৈরি হচ্ছে তার কারণ। এবার একটা চমৎকার ঘটনা আমরা লক্ষ্য করব। সেই চমৎকার ঘটনাটা কি, ধরো কোনো তরলের মধ্যে, ধরো জলের মধ্যে এটা ধরো ওয়াটার H2O, এর মধ্যে কোনো সরু নল, খুব সরু
যে সরু নলের যে রন্ধ্রটা আছে সেই রন্ধ্রের মধ্যে ধরো একটা সূচ প্রবেশ করতে পারবে কিংবা একটা চুল প্রবেশ করতে পারবে, ঠিক আছে। এই ধরনের সরু নলকে কি বলা হয়? এই ধরনের সরু নলকে বলা হয় ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব, এটা ধরো একটা টিউব, নল, খুবই সরু নল, আমি বড় করে আঁকছি তাই, কিন্তু একটা সরু নল, এর রন্ধ্র খুবই ছোট, একটা কেশের মতো। আচ্ছা, এই টিউবকে কি বলা হয়? ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব কেন বলা হয় মাথায় রাখবে, ক্যাপিলাস, গ্রিক শব্দ ক্যাপিলাস থেকে, ক্যাপিলাস থেকে ক্যাপিলারি কথাটা এসছে, আর ক্যাপিলাস মানে হলো কেশ। ক্যাপিলাস মানে কি? কেশ। তার মানে এই নলের যে রন্ধ্র, ভেতরে যে পোর্সটা দেখতে পাচ্ছ সেটা অতি সূক্ষ্ম, মানে খুবই সরু, তার মধ্যে যেন একটা কেশ প্রবেশ করতে পারবে, একটা বা দুটো কেশ প্রবেশ করতে পারবে, চুল প্রবেশ করতে পারবে, ঠিক আছে। তো এই ধরনের সরু রন্ধ্র বিশিষ্ট নলকে কি বলবো আমরা? ক্যাপিলারি টিউব। যদি এরকম কোনো ক্যাপিলারি টিউব আমরা জলের মধ্যে প্রবেশ করাই, তাহলে দেখব জল এই টিউবের মধ্যে দিয়ে ওপরে যাবে, ওপরে যেতে যেতে একটা সময় বেশ কিছুটা ওপরে উঠবে, উঠে স্থির হয়ে যাবে। ওপরে উঠছে, এটাকে বলা হয় ক্যাপিলারি রাইজ, ঠিক আছে, ক্যাপিলারি রাইজ, ওকে। আবার পারদের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে, তরল কি হয়? পারদের ক্ষেত্রে নিচে নেমে যায়, পারদ নিচে নেমে যায়। এই হচ্ছে লেভেল, অরিজিনাল লেভেল তরলের। ওপরে উঠলে কি বলবো? ক্যাপিলারি রাইজ, আর নিচে নামলে বলবো ক্যাপিলারি ডিপ্রেশন, অবনমন, ঠিক আছে, কৌশিক অবনমন ঘটে। তাহলে পারদের ক্ষেত্রে কি হয়? নিচে নেমে যায়। তাহলে কেন উপরে উঠে যাচ্ছে, কেন নিচে নেমে যাচ্ছে, তার কারণ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবং এটাও দেখা গেছে যাদের ক্ষেত্রে সূক্ষ্মকোণ লেস দ্যান 90 ডিগ্রি, সরি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট মানে স্পর্শকোণের মান 90 ডিগ্রি থেকে কম, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে, তারা উপরে ওঠে। এবং যাদের ক্ষেত্রে মানে এদের ক্ষেত্রে রাইজ ঘটে, আর যাদের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট গ্রেটার দ্যান 90 ডিগ্রি তাদের ক্ষেত্রে কী হয়? ডিপ্রেশন ঘটে। ডিপ্রেশন, ডিপ্রেশন মানে কি? অবনমন, নিচে নামে। তরল কী হবে? এই নির্দেশ তল থেকে নিচে নেমে যাবে। অর্থাৎ আমরা পারদের ক্ষেত্রে যদি দেখি, আমরা পারদের ক্ষেত্রে এরকম ঘটনা লক্ষ্য করব। এর মধ্যে ক্যাপিলারি আমরা একটা টিউব দিয়ে দিব, টিউব দিলে আমরা দেখতে পাবো এই হচ্ছে রেফারেন্স লেভেল, রেফারেন্স লেভেল থেকে পারদ কি হচ্ছে? নিচে নেমে গেছে। এর মধ্যে এর উপরে কিন্তু পারদ নেই, ঠিক আছে, এটা পারদ, এটা পারদের লেভেল, হ্যাঁ, এবং পারদটা নিচে নেমে গেছে, অর্থাৎ পারদের কী হয়েছে? অবনমন ঘটেছে। এবং এক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কত হয়? গ্রেটার দেন কত? 90 ডিগ্রি। পারদের ক্ষেত্রে তোমরা জানো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কত হয়? 140 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কী বোঝা গেল? যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সেই তরল কী করবে? কঠিনকে ভিজিয়ে দেবে, এবং সেই তরলের আবার উত্থান ঘটবে ক্যাপিলারি টিউবের মধ্যে। আর যাদের ক্ষেত্রে, যেসব তরলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের মান 90 ডিগ্রি থেকে বেশি, তারা কঠিন তলকে ভেজবে না, এবং তাদের ক্ষেত্রে কী হবে? ক্যাপিলারি টিউবের মধ্যে তরলের কী হবে? অবনমন ঘটবে বা ডিপ্রেশন ঘটবে। এটা মাথায় রাখবে। আরেকটা জিনিস আলোচনা করলাম আমরা, যে কেন তরল, ঠিক আছে, বেঁকে যাচ্ছে কঠিন তলের সংস্পর্শে এসে। যেমন কোনো ক্যাপিলারি টিউব, এটা ধরো ক্যাপিলারি টিউব, আমি বড় করে রাখছি। এই ক্যাপিলারি টিউব যদি কোনো জলের মধ্যে আমরা দিয়ে দিই, ডুবিয়ে দিই, তাহলে টিউবের মধ্যে জল উপরে উঠবে, এবং এই জলের যে সারফেস ওপরে মুক্ততল, এই মুক্ততল কিন্তু এই যে এরকম দেখতে হবে। কেমন দেখতে হবে? কনকেভ দেখতে হবে, অবতল দেখতে হবে, ঠিক আছে। তো এই শেপটাকে কি বলা হয়? মেনিসকাস। মাথায় রাখবে, এটাকে কি বলা হয়? মেনিসকাস। শেপটাকে কি বলবো? মেনিসকাস। একই রকমভাবে ক্যাপিলারি টিউব যদি আমরা পারদের মধ্যে ডোবাই, এই যে পারদের মধ্যে তলটা কেমন হয়েছে? মুক্ততল, দেখতে উত্তল, তাই না? এই হচ্ছে ক্যাপিলারি টিউব। এই ক্যাপিলারি টিউবকে যদি আমরা পারদের মধ্যে আমরা ডুবিয়ে দিই, তাহলে এই টিউবের মধ্যে পারদ এইভাবে থাকবে। এই হচ্ছে পারদ,
তাহলে এই দিক থেকে যদি উপর থেকে যদি দেখি এটাকে দেখতে কেমন লাগবে আমাদের? কনভেক্স। কনভেক্স মানে উত্তল, উত্তল দেখে মনে হবে, তাই না? তো এই শেপটাকে আমরা কি বলবো? মেনিসকাস বলবো। এবং মেনিসকাস কেন তৈরি হচ্ছে বোঝা গেল? মেনিসকাস তৈরি হচ্ছে, মাথায় রাখবে, সবসময় তরলের মুক্ততলের সঙ্গে লব্ধি বল কত অ্যাঙ্গেলে থাকবে? লব্ধি বল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো এখানে আমরা দেখলাম লব্ধি বল এদিক কাজ করছে, তাহলে এই দেখো মুক্ততল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি হচ্ছে, এখানে মেনটেন হচ্ছে। এখানে দেখো, এইখানে দেখো, এখানে কি হচ্ছে? লব্ধি বল এদিক কাজ করছে তরলের ভেতরে, তাহলে মুক্ত তলের সঙ্গে অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। বোঝা গেল? তাহলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি করার জন্য তরলটা কি হচ্ছে? সামান্য পরিমাণ বেঁকে যাচ্ছে, বেঁকে এই মেনিসকাস গঠন করছে, কখনো কনভেক্স কখনো কনকেভ। এই ছিল অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের সমস্ত বিষয়। পরের ভিডিওতে আমরা ক্যাপিলারি রাইজ, অনলি ক্যাপিলারি রাইজ নিয়ে কথা বলবো। কতটা উপরে উঠলো, এই যে উপরে যে উঠছে তরল কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফর্মুলা বের করব, জুরিনের সূত্র আমি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আরও একটা কথা মাথায় রাখবে, আজকের আলোচনার একটা বিষয় যে এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে যদি দেয়, এটা নির্ভর করে এই যে সলিড আর লিকুইডের নেচারের উপর। সলিড, এই যে সলিড যেটা রয়েছে, এই সলিড যেমন এটা কাচের যদি প্লেট হয়, মানে কাচের টিউব হতে পারে, অন্য কোনো টিউব হতে পারে, অন্য কোনো মেটেরিয়ালের তৈরি টিউব হতে পারে, তাহলে সেই সলিড এবং লিকুইডের প্রকৃতির উপর নির্ভর করছে। যেমন জলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কত হচ্ছে? 8 ডিগ্রি। আমরা যদি কাচের মধ্যে আবার পারদ নিয়ে নিই, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কত হচ্ছে? 140 ডিগ্রি। তাহলে সলিড লিকুইডের নেচারের উপর ডিপেন্ড করবে, আর ডিপেন্ড করবে এই মুক্ত তলের উপর কোন মাধ্যম আছে, মিডিয়াম, তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ওপরে কি আছে? শুষ্ক বায়ু আছে না ভেজা বায়ু আছে না কি আছে, তার উপর ডিপেন্ড করছে কিন্তু। ওকে, আর একটা ডিপেন্ড করবে টেম্পারেচারের উপর। টেম্পারেচার মানে এই তরলের টেম্পারেচার কি আছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করছে। আমি যে প্লেটটাকে ডুবেছি সেই প্লেট এবং তরলের প্রকৃতির উপর ডিপেন্ড করছে, মুক্ত তলের ওপর যে মাধ্যম রয়েছে তার প্রকৃতির উপর, আর ডিপেন্ড করছে উষ্ণতার ওপর। ওকে, তরলের কি উষ্ণতা রয়েছে। আজকের ভিডিও এখানে সমাপ্ত হচ্ছে। তোমাদের কেমন লাগলো তোমরা জানাও, কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।